শহরের এই ছোট্ট ডেস্কে বসেই তিনি কাজ করেন বিশ্বের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে। স্টুডিও টেকা নামে একটা কোম্পানি আছে ইউএস বেসড, আমি হচ্ছে তাদের লিড ডেভেলপার। খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই গেম তৈরির প্রতি দারুণ ঝোঁক ছিল মুনের। দেশে তখন এটি শেখার ভালো কোনো সুযোগ বা গাইডলাইন না থাকলেও নিজের অদম্য চেষ্টাতেই তিনি প্রোগ্রামিং ও ভার্চুয়াল রিয়ালিটির আধুনিক সব কাজ শিখে এখন কাজ করছেন আন্তর্জাতিক বিভিন্ন টিমের সাথে। তার তৈরি বিভিন্ন প্রজেক্ট নেটফ্লিক্স সহ জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বড় বড় প্ল্যাটফর্মে। বর্তমানে হচ্ছে একটা প্রজেক্ট লিড করেছে যেটা হচ্ছে নেটফ্লিক্সে ফিচার্ড হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আনরিয়েল অথরাইজড ইনস্ট্রাক্টর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন মুন। এমনকি গেম তৈরির বিশ্বখ্যাত প্রযুক্তি আনরিয়েল ইঞ্জিন নিয়ে তিনি দুটি বইও লিখেছেন। ফুল টাইম একটা জবের পাশাপাশি দেখা যাচ্ছে যে ইপিকের যে এডুকেশন টিম আছে তার সাথে হচ্ছে বাংলাদেশে আনরিয়েল ইঞ্জিনকে আরও বেশি প্রমোট করার কাজ করছে। তার সাথে হচ্ছে একাডেমিক বইও লিখে থাকতেছি হচ্ছে বাইরের বিভিন্ন কোম্পানির জন্য। মুন মনে করেন গেম ডেভেলপমেন্ট মানে শুধু গেম খেলা নয়, এটি এখন শিক্ষা, চিকিৎসা, আবাসন বা সিনেমার মতো বড় বড় খাতে ব্যবহৃত বিশাল এক শিল্প। বাংলাদেশের তরুণরা একদিন এই শিল্পে কাজ করে দেশের জন্য ভালো কিছু অর্জন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। গেম ইন্ডাস্ট্রি নিয়ে আসলে বলার মতো কিছু নাই। গেম ইন্ডাস্ট্রি অনেক বিশাল বড় ইন্ডাস্ট্রি, যে আমাদের দেশে গেম বা ভিআর নিয়ে খুব একটা বেশি প্র্যাকটিস নাই, এবং যে কারণে দেখা যাচ্ছে যে এই বিলিয়ন ডলারের যে ইন্ডাস্ট্রি, আমরা এই ইন্ডাস্ট্রিতে আসলে কখনো ঠিকভাবে ঢুকতেই পারতেছি না। মন যে কাজগুলো করছে এগুলো আসলে জনপ্রিয় কাজ। মাঝে মাঝে উনি সারা রাত জেগে একাধারে কোড করে, মিটিং করে, মাঝে মাঝে গেম খেলতেও দেখি। আমার কাছে মনে হয় যে না, সারা রাত জেগে করতেছে তো কি হয়েছে, তারপর দেশের জন্য তো কিছু করতে পারতেছে। নবী সুলাইমান আলাইহিসসালামকে আমরা প্রায় সবাই চিনি। মহান আল্লাহ তাকে বিশেষ জ্ঞান, ক্ষমতা ও বিরাট রাজত্ব দান করেছিলেন। তিনি এতই অঢেল ধনসম্পদের অধিকারী ছিলেন যে ওই সময়ে মানব সমাজে ব্যবহৃত সব ধরনের বস্তু সামগ্রী সহ এক বিশাল সৈন্যবাহিনী তার অধীনে ছিল। শুধু কি তাই, রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে তিনি জিন ও পাখি সহ অন্য প্রাণীদেরকে কাজে লাগাতেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার ক্ষমতাও দান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের বিভিন্ন অলৌকিক ঘটনা আমরা অনেকেই জানি, যেমন জিনদেরকে দিয়ে মসজিদুল আকসা নির্মাণ এবং রানী বিলকিসের ক্ষেত্রে। এগ্রিকালচার ক্ষেত্রে আমি বলিনি, সেটা হচ্ছে যে এগ্রিকালচারের জমির দামটা উগান্ডাতে কম, কেনিয়াতে এখানকার সাথে জমির দাম বেশি, কর্মীর বেতনের দামও বেশি। তানজানিয়াতে যেটা হচ্ছে আপনি জমির মালিক, পুরো দেশের জমির মালিক সরকার, আপনি সরকার থেকে লিজে নিতে পারবেন, ব্যক্তি মালিকানাধীন কোনো জমি নাই। তানজানিয়াতে যে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটাতে একটু বিশাল কড়াকড়ি আছে, এই কারণে এগ্রিকালচারের জন্য উগান্ডা ভালো তুলনামূলকভাবে। যদি আমরা ট্যুরিজমের কথা বিবেচনা করি তাহলে ট্যুরিজমের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগায় আছে আসলে কেনিয়া। তানজানিয়ার গোরনগোরো তো পৃথিবী বিখ্যাত, তারপরে মাউন্ট কিলিমাঞ্জারো সেটাও তানজানিয়াতে, এবং জাঞ্জিবার হোয়াইট স্যান্ডি বিচ, একদম নীল পানি, ফিরোজা কালারের নীল পানি, এইটা আসলে তানজানিয়ার জাঞ্জিবারে অসাধারণ। সো মার্কেট সাইজ সবচেয়ে বেশি বড় আসলে তানজানিয়া, তারপরে কেনিয়া এবং ট্যুরিজমের ক্ষেত্রে, এবং তারপরে হচ্ছে উগান্ডা। যদিও 2024 সালের ডাটা যেটা, সেটার ডাটা অনুযায়ী হচ্ছে এই পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে ট্যুরিজমের সবচেয়ে বেশি গ্রোথ এখন বর্তমানে উগান্ডার, প্রায় 25.9 অর্থাৎ প্রায় 26% গ্রোথ তার আগের বছরের তুলনায়। আগের বছর যে পরিমাণ টুরিস্ট আসছে তার চেয়ে 26 গুণ বেশি টুরিস্ট এই বছর 2024 সালে আসছে। 25-এর ডাটা এখনও ডিসক্লোজ না। তো সেদিক থেকে চিন্তা করলে উগান্ডা ট্যুরিজমে কিছুটা পিছিয়ে আছে, বাট সামনে উগান্ডা যেভাবে আগাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস উগান্ডার সরকারও চায় যে আগামী 2035 সালের মধ্যেই বর্তমানে যে $2 বিলিয়ন এদের ট্যুরিজম মার্কেট রেখে $15 বিলিয়ন উন্নতি করা, এবং ট্যুরিজম এলাকাগুলোর রাস্তাঘাট এখন এরা এত ভালোভাবে ডেভেলপ করতেছে, এটা আনবিলিভেবল। সো এই ক্ষেত্রেও ব্যালেন্স উগান্ডা ট্যুরিজমে ভালো করবে সামনে, বাট মার্কেট সাইজ চিন্তা করলে তানজানিয়া এখন মার্কেট সাইজে ট্যুরিজমে অনেক আগায় আছে। এবং তবে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে তানজানিয়া এবং কেনিয়াতে দুটো সুবিধা। একটা হচ্ছে ওদের সি পোর্ট আছে যেটা উগান্ডার নাই, অর্থাৎ তানজানিয়ার দারুসালাম এবং কেনিয়ার মোম্বাসা বন্দর, এটা 1000 বছরের পুরাতন বন্দর, বিশাল ইতিহাস এদের, এবং এই অঞ্চলে পুরোটাই সমুদ্রে যে বাণিজ্য, এটা পুরোটা তানজানিয়া এবং কেনিয়ার বন্দর দিয়েই করতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে উগান্ডা যেটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, লম্বা সময় একটা সময় সরকার আছে, এখানে নিরাপত্তা ভালো, তানজানিয়াও যথেষ্ট ভালো নিরাপদ, কেনিয়ার নিরাপদ কিছু জায়গা বাদে, কিছু জায়গাতে একটু হালকা, বাট সরকার খুব চমৎকারভাবে এটা হ্যান্ডেল করতেছে, এবং কেনিয়াও যথেষ্ট নিরাপদ।
সব মিলে পূর্ব আফ্রিকার পুরো জায়গাটাই আমরা যখন আফ্রিকা শুনলেই যে মাথায় যেটা আসে সাউথ আফ্রিকা, ডাকাতি, এই রকম যে বিষয়গুলো, এটা পূর্ব আফ্রিকাতে এটা একেবারেই নাই বলতে গেলে আর কি। এই দিক থেকে নিরাপত্তা পুরোটাই আছে আর কি। সো ওভারঅল এইটাই আর কি, যে ট্যাক্স, ভ্যাট, জমির দাম, দেন হচ্ছে ট্যুরিজমটা কতটুকু ডেভেলপ, এইসব মিলে বিবেচনা করে আসলে আমরা ডিসিশন নিয়েছি যে আসলে আমরা উগান্ডাতে শুরু করব। বাট উগান্ডাতে শুরু করার পরে, এখানে সেটেল করার পর আমরা প্রথমে কেনিয়া এবং তারপর তানজানিয়াতে আমরা শুরু করব। জমির মালিক, পুরো দেশের জমির মালিক সরকার, আপনি সরকার থেকে লিজই নিতে পারবেন, ব্যক্তি মালিকানাধীন কোনো জমি নাই। তানজানিয়াতে যে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটাতে একটু বিশাল কড়াকড়ি আছে, এই কারণে এগ্রিকালচারের জন্য উগান্ডা ভালো তুলনামূলকভাবে। যদি আমরা ট্যুরিজমের কথা বিবেচনা করি তাহলে ট্যুরিজমের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগায় আছে আসলে কেনিয়া। তানজানিয়ার গোরনগোরো তো পৃথিবী বিখ্যাত, তারপরে মাউন্ট কিলিমাঞ্জারো সেটাও তানজানিয়াতে, এবং জাঞ্জিবার হোয়াইট স্যান্ডি বিচ, একদম নীল পানি, ফিরোজা কালারের নীল পানি, এইটা আসলে তানজানিয়ার জাঞ্জিবারে অসাধারণ। সো মার্কেট সাইজ সবচেয়ে বেশি বড় আসলে তানজানিয়া, তারপরে কেনিয়া এবং ট্যুরিজমের ক্ষেত্রে, এবং তারপরে হচ্ছে উগান্ডা। যদিও 2024 সালের ডাটা যেটা, সেটার ডাটা অনুযায়ী হচ্ছে এই পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে ট্যুরিজমের সবচেয়ে বেশি গ্রোথ এখন বর্তমানে উগান্ডার, প্রায় 25.9, অর্থাৎ প্রায় 26% গ্রোথ তার আগের বছরের তুলনায়। আগের বছর যে পরিমাণ টুরিস্ট এসেছে তার চেয়ে 26 গুণ বেশি টুরিস্ট এই বছর 2024 সালে আসছে। 25-এর ডাটা এখনও ডিসক্লোজ না। তো সেদিক থেকে চিন্তা করলে উগান্ডা ট্যুরিজমে কিছুটা পিছিয়ে আছে, বাট সামনে উগান্ডা যেভাবে আগাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস উগান্ডার সরকারও চায় যে আগামী 2035 সালের মধ্যেই বর্তমানে যে $2 বিলিয়ন এদের ট্যুরিজম মার্কেট রেখে $15 বিলিয়ন উন্নতি করা, এবং ট্যুরিজম এলাকাগুলোর রাস্তাঘাট এখন এরা এত ভালোভাবে ডেভেলপ করতেছে, এটা আনবিলিভেবল। সো এক্ষেত্রেও ব্যালেন্স উগান্ডা ট্যুরিজমে ভালো করবে সামনে, বাট মার্কেট সাইজ চিন্তা করলে তানজানিয়া এখন মার্কেট সাইজে ট্যুরিজমে অনেক আগায় আছে। এবং তবে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে তানজানিয়া এবং কেনিয়াতে দুটো সুবিধা। একটা হচ্ছে ওদের সি পোর্ট আছে যেটা উগান্ডার নাই, অর্থাৎ তানজানিয়ার দারুসালাম এবং কেনিয়ার বম্বাসা বন্দর, এটা 1000 বছরের পুরাতন বন্দর, বিশাল ইতিহাস এদের। এবং এই অঞ্চলে পুরোটাই সমুদ্রের যে বাণিজ্য, এটা পুরোটা তানজানিয়া এবং কেনিয়ার বন্দর দিয়েই করতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে উগান্ডা যেটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, লম্বা সময় একটা সময় সরকার আছে, এখানে নিরাপত্তা ভালো, তানজানিয়াও যথেষ্ট ভালো নিরাপদ, কেনিয়ার নিরাপদ কিছু জায়গাতে একটু হালকা, বাট সরকার খুব চমৎকারভাবে এটা হ্যান্ডেল করতেছে, এবং কেনিয়াও যথেষ্ট নিরাপদ। সব মিলে পূর্ব আফ্রিকার পুরো জায়গাটাই, আমরা যখন আফ্রিকা শুনলেই মাথায় যেটা আসে সাউথ আফ্রিকা, ডাকাতি, এই রকম যে বিষয়গুলো, এটা পূর্ব আফ্রিকাতে এটা একেবারেই নাই বলতে গেলে আর কি। এই দিক থেকে নিরাপত্তা পুরোটাই আছে আর কি। সো ওভারঅল এইটাই আর কি, যে ট্যাক্স, ভ্যাট, জমির দাম, দেন হচ্ছে ট্যুরিজমটা কতটুকু ডেভেলপ, এইসব মিলে বিবেচনা করে আসলে আমরা ডিসিশন নিয়েছি যে আসলে আমরা উগান্ডাতে শুরু করব। বাট উগান্ডাতে শুরু করার পরে, এখানে সেটেল করার পর আমরা প্রথমে কেনিয়া এবং তারপর তানজানিয়াতে আমরা শুরু করব। উগান্ডা, পূর্ব আফ্রিকার আমরা যেটা উগান্ডাতে শুরু করছি, কেন উগান্ডাতে, এখন দুইটা ক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখি। একটা হচ্ছে এগ্রিকালচার, প্রথমে এগ্রিকালচার, এবং আরেকটা হচ্ছে ট্যুরিজমের ক্ষেত্রে। এগ্রিকালচারের ক্ষেত্রে আমি বলে নিই, সেটা হচ্ছে যে এগ্রিকালচারের জমির দামটা উগান্ডাতে কম, কেনিয়াতে এখানকার সাথে জমির দাম বেশি, কর্মীর বেতনের দামও বেশি। তানজানিয়াতে যেটা হচ্ছে আপনি জমির মালিক, পুরো দেশের জমির মালিক সরকার, আপনি সরকার থেকে লিজই নিতে পারবেন, ব্যক্তি মালিকানাধীন কোনো জমি নাই। তানজানিয়াতে যে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটাতে একটু বিশাল কড়াকড়ি আছে, এই কারণে এগ্রিকালচারের জন্য উগান্ডা ভালো তুলনামূলকভাবে। যদি আমরা ট্যুরিজমের কথা বিবেচনা করি তাহলে ট্যুরিজমের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগায় আছে আসলে কেনিয়া। তানজানিয়ার গোরনগোরো তো পৃথিবী বিখ্যাত, তারপরে মাউন্ট কিলিমাঞ্জারো সেটাও তানজানিয়াতে, এবং জাঞ্জিবার হোয়াইট স্যান্ডি বিচ, একদম নীল পানি, ফিরোজা কালারের নীল পানি, এইটা আসলে তানজানিয়ার জাঞ্জিবারে অসাধারণ। সো মার্কেট সাইজ সবচেয়ে বেশি বড় আসলে তানজানিয়া, তারপরে কেনিয়া এবং ট্যুরিজমের ক্ষেত্রে, এবং তারপরে হচ্ছে উগান্ডা। যদিও 2024 সালের ডাটা যেটা, সেটার ডাটা অনুযায়ী হচ্ছে এই পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে ট্যুরিজমের সবচেয়ে বেশি গ্রোথ এখন বর্তমানে উগান্ডার, প্রায় 25.9, অর্থাৎ প্রায় 26% গ্রোথ তার আগের বছরের তুলনায়। আগের বছর যে পরিমাণ টুরিস্ট এসেছে তার চেয়ে 26 গুণ বেশি টুরিস্ট এই বছর 2024 সালে আসছে। 25-এর ডাটা এখনও ডিসক্লোজ না। তো সেদিক থেকে চিন্তা করলে উঠে পড়লাম। তো এখান থেকে আমাদের ওখানে পৌঁছাতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগবে। আর টেমা হারবারের যে রাস্তাঘাটগুলো বেশ চকচকে ছিল, খুবই সুন্দর। আর এখানে অনেক ধরনের ফিশিং ফ্যাক্টরি আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো অবশেষে ধীরে ধীরে কিন্তু আমরা হারবারের কাছাকাছি চলে আসলাম। আর আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 10 সিটি করে। তো অবশেষে চলে আসলাম টেমা হারবারে। একটু সামনে গেলেই হচ্ছে আমরা যেখানে ফিশিং মার্কেট সেটা দেখতে পারবো।
তো আমি খুবই এক্সাইটেড মার্কেটটা দেখার জন্য। ওই যে সামনে যে শেডটা দেখতেছেন, এখানেই মূলত মাছগুলো সেল করে। তো আসার পরে আমি কিছুটা কনফিউজ হয়ে যাই, আসলে মার্কেট কি শেষ হয়ে গেল নাকি শুরু হবে, কিছুই বুঝতে পারতেছি না। তো এখানে কিছু মাছ দেখা যাচ্ছে যেগুলো আসলে ফ্রেশ না, যার জন্য আসলে আমার মূলত কনফিউশনটা তৈরি হয়েছে। তো জটপট করে কিছু মাছ কিনে ফেল, কারণ এত দূর থেকে এসেছি ফ্রেশ মাছ খাবার জন্য। সামনে একটু এগিয়ে যাওয়া যাক। এখানে আর একটু আগে একটা ছিল, দেরিতে চলে আসছি বাজার প্রায় শেষের পথে। তারপরে দেখি কি হয়। This one how much, my friend? This one 200. This one, can you do it 100 cedi? No. এখানে আসার পরে দেখি কিছু ছোট ছোট মাছ, তো আমাদের দেশে চাপিলা মাছের মতো মনে হলো। তো কাছে এসে একটু চেক করে নিলাম মাছগুলো ফ্রেশ কিনা। মোটামুটি ফ্রেশই ছিল। তাকে জিজ্ঞেস করলাম যে কত সেডি, সে বললো যে প্রতি ভাগা হচ্ছে 60 সেডি করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকার মতো। তো দাম শুনে আমার মাথা গরম হয়ে গেছে। তাই আমি বললাম যে সবগুলো 600 টাকা, মানে 60 সেডি দিবা কিনা বলো। সে বললো না, দেবো না। আর এখানে আসলে ঘানাতে ওরা দামাদামি করাটা খুব বেশি পছন্দ করে না, বাট মাছ বাজারে আমি খেয়াল করলাম যে সবাই দামাদামি করতেছে, এজন্য আমিও তাদের সাথে দামাদামি করা শুরু করলাম। আদারওয়াইজ আপনি কিন্তু অন্য জায়গাতে দামাদামি করলে ওরা খুব মাইন্ড করে। তো এখানে আসার পরে আরও কিছু মাছ দেখলাম, তাকে জিজ্ঞেস করলাম কত সিটি, সেও অনেক সিটির দাম বললো। তার মাছগুলো মোটামুটি ফ্রেশ ছিল, বাট আমি আসলে আরেকটু সামনে একটু যাচাই বাছাই করতে চাই ভালো মাছটা পাওয়ার জন্য। No, 15. 15, Apuroni, 15. No, please. I didn't add any more. 15. 15, good. 15, good. 15 is my last. যাই হোক বন্ধুরা, দামাদামি করে এক ভাগা মাছ কিন্তু নিয়ে নিলাম। তো এখানে আসার পরে দেখি 2টা টুনা মাছ আর হচ্ছে কিছু রুই মাছের মতো দেখা যাচ্ছে, দেখেন। তো এগুলো দেখে আমার আগ্রহ হলো, জিজ্ঞেস করলাম কত সেটি। সে যত দাম বলছে তত সেটি দিয়ে আসলে নিয়ে নিছি। তেমন দামাদামি করলাম না তার সাথে, কারণ আমার হচ্ছে রুই মাছগুলো দরকার। সেই কবে ধরে যে রুই মাছ খাই না তার কোনো হিসাব নেই। আর এখানে রুই মাছ পাওয়া একেবারে অসম্ভব। মাছ রাখবে এটা নিয়ে কত বাহানা, এটা পারতেছে না। তো এখান থেকে অনেকগুলো ছোট ছোট মাছ নেই। তো মাছগুলো নেওয়ার পরে তারা বললাম যে আমাকে পুলিতে ভরে দাও। সে আসলে পুলিতে ভরতে গিয়ে যে কয়বার মাছগুলোকে নিচে ফেলছে, এই হচ্ছে আফ্রিকানদের মাঝে মাঝে বুদ্ধি। তো এগুলো দেখলে মাঝে মাঝে রাগও ওঠে আমার, বাট নিজেকে কন্ট্রোল করে যায় আর কি। তো এখানে কিছু চিংড়ি মাছ ছিল আর বড় লম্বা একটা মাছ ছিল। এই বুড়া দাদিকে বললাম যে আমাকে মাছগুলা দাও। তো আমি দাম একটু কম বলার কারণে সে আমার সাথে এমন রাগ করছে, সে বলে তোমাকে মাছই ধরতে দেবো না, নেক্সট টাইম আমার এখানে আসবে না। তো এখানে আসলে এদের একটা বদ অভ্যাস হচ্ছে যে তারা দামাদামি পছন্দ করে, বাট আপনি দাম বললে তারা আপনার সাথে রেগে যাবে। তো এখানে দেখে আরেক ইন্ডিয়ান ভাই ওই চিংড়িগুলো নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে মাছ আসা শুরু হয়েছে। তো অনেক ধরনের ফ্রেশ মাছ কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখেন, মাত্র নৌকা থেকে এই ফ্রেশ মাছগুলো নামাইছে। তো এখানে পাঁচমিশালি মাছ ছিল, এক ধরনের বাংলাদেশে যে কাইক্কা মাছ বলে ওই মাছগুলোও ছিল। তো মাছগুলো দেখে আসলে নিজের লোভ সামলাতে পারলাম না। তো এতগুলো মাছ মাত্র 150 সিডি দিয়ে নিলাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,500 টাকার মতো। তো এই মাছগুলো নিয়ে হচ্ছে ভিতরে অনেকটা হ্যাপিনেস ফিল করতেছিলাম, কারণ মাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে, একদম ফ্রেশ আর তাজা মাছ। সাথে থেকে বাচ্চা ভাই হচ্ছে চেক করে নিচ্ছিল। তো যাই হোক, আমাদের দ্বিতীয় দফায় মাছ নেওয়া শেষ। এবার তৃতীয় দফা, অনেক বেশি মাছ নেওয়ার পালা। Fresh, I see. Feels fresh. Everywhere fresh, see? Fresh, you see? I need this one, big one, big size. I don't have big size, I have this size. No, I need the big size. তো এখানে নৌকা থেকে দারুণ কিছু মাছ নামছে আর এখানে নিলাম চলতেছে। তো আমি বসে আছি যে নিলাম থেকে 1 ক্যারেট মাছ নেওয়ার জন্য। তো আমাকে ইশারা দিয়ে বললো যে তুমি একটু অপেক্ষা করো। My friend, this is first time I am here. Next time I will buy from you, okay? Okay, every time. Every time. If you don't go, they get fish. So it's plenty. You don't have fish. No, I know. This one you sell it Give for me this one, no. This one you sell it for me 900. The
Let me tell you. Oh, fish. I know. Give me diesel. Bye, Rabba. If I buy Bye, Rabba, and give me. I get I give you small. Come here. তো বন্ধুরা, এখানে যে ক্যারেটের মাছগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো মাছ নিলাম 600 সেটি দিয়ে, বাংলাদেশি টাকা প্রায় 6000 টাকার মতো। তো আজকে সব মিলিয়ে কিন্তু আমি প্রায় 1200 সেটির মাছ কিনলাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকার মাছ। আমি আবারও বলছি 12,000 টাকার মাছ। তো এখানে আসার পরে আমি ভাবছিলাম যে কম দামে মাছ পাবো, কিন্তু না, এখানে আসলে প্রতি কেজি মাছের দাম আমার প্রায় 400 টাকার মতো করে পড়ছে। তো সব মিলিয়ে এই রুই মাছগুলো নিলাম, আরও কিছু মাছ নিলাম। তো সব মিলিয়ে আমি কিন্তু 4 দফায় মাছ নিয়েছি। তো এবার বাড়িতে ফেরার পালা। সবশেষ আপনাদেরকে আমার মাছের ব্যাগটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতগুলো মাছ নিয়েছি। তো যাই হোক, আগামী 1-2 মাস হয়তো আমার আর মাছ কেনা লাগবে না। আর এখানে দেখেন নতুন নতুন মাছ আসতেই আছে। তো আমি যদি আরেকটু অপেক্ষা করতাম আরও হয়তো ফ্রেশ মাছগুলো পেতাম। সো এই হচ্ছে আমার মাছের ব্যাগ। সো লেটস গো হোম অ্যান্ড কাট অ্যান্ড কুক। গুড বাই। আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভাই বলতেছে 23 লাখ, ভাই বলতেছে সরকারি হিসাবে আছে 18 লক্ষ। কলিংয়ে আসছে 2023-এর বৈধ সংখ্যা বেশি। কলিং বলতে কলিংয়ে মানে বাংলাদেশ প্রতিটা রাষ্ট্র থেকে কলিংয়ের লোক আনা হয়। এটা কে আনে? সরকার আনে? সরকার আনে, সে গভর্নমেন্ট। আপনাদের এখানে আকামা সিস্টেম বা কি ব্যাপারে যদি একটু বলতেন। আমরা বলতে আমাদের পাসপোর্টে ভিসা সিস্টেম কতদিন মেয়াদ? 1 বছর। এটার জন্য কত খরচ হয় আপনাদের? এখন বর্তমানে 4,000 রিঙ্গিতের মতো। 4000 রিঙ্গিত মানে বাংলাদেশের প্রায় 1,20,000 টাকা মতো খরচ হয়। আর এক ব্যাগে এক্সট্রা কোনো খরচ আছে? প্রতি বছর আগে ছিল 3 বছর, 2 বছর পর মেডিকেল। প্রতি বছর মেডিকেল করতে হয়, এটার এক্সট্রা কিছু চার্জ আছে। আর নতুন একটা ইপিএফ নামে একটা সফটওয়্যার খুলছে গভর্নমেন্ট মালয়েশিয়ার। এখানে আমাদের যে বেসিকের 2% দেখা গেছে সরকারি ফান্ডে, এটা বিমার মতো, মানে প্রতি মান্থলি রাখতে হয়। কত রিঙ্গিত? 2%? কিসের 2%? বেতন, যার যত বেতন আসে বেতনের 2% আপনার, এটা আপনি মেডিকেলে গেলে ইন্স্যুরেন্স হিসেবে বা বিমা হিসেবে পান। আবার একবারে যখন চলে যাইব তখন এটা দিয়ে দিব। আপনার কি কোনো কপিলা কান্ডার আছে নাকি নিজস্ব? নিজস্ব বলতে নিজেরা ফ্রি ভিসার মতোই আছে, এজেন্টের মতো। আপনার বিষয় কি ক্যাটাগরি এখন? এখন মোটামুটি কলিংয়ে কনস্ট্রাকশন লেভেলে কিছু আছে, আর পাম অয়েল যারা আছে ফ্যাক্টরি কিছু আছে, পাম অয়েল আছে, এই জাতীয় ক্যাটাগরি। মনে করেন আপনার এখন কনস্ট্রাকশন ক্যাটাগরি, আপনি কি চাইলে পাম অয়েলে কাজ করতে পারবেন? না, আমার যে সেক্টর, আমি সেক্টরে কাজ করতে পারবো। এখানে যত খাবার দেখতে পাচ্ছেন সব একদম দেশি স্টাইলে। এটা গরু কালাবোনা, এটা এটা কি ভাই? বট, ভুড়ি বট। আবার এটা কলিজা বোনা মনে হয়, চিকেন, আবার মনে হয় এখানে মাটন, খাসির মাংস, এই যে মাছ, শৈল মাছ, আলু ভাজি, কত আইটেম দেখেন, সব একদম পিওর দেশি স্বাদে। দেখে মনে হচ্ছে দেশের কোনো রেস্টুরেন্টে আসছে খাইতে। এখানে দেশীয় মানুষই হচ্ছে মেন ক্রেতা, সেই হিসেবে দেশি খাবারগুলো এখানে ভরপুর। অর্থাৎ এই বিদেশের বুকে এসে যদি কেউ দেশি টেস্ট ফিল করতে চায়, ডেফিনেটলি তার এই ধরনের যে রেস্টুরেন্ট, দেশি রেস্টুরেন্ট, এগুলোই হবে হচ্ছে প্রধান গন্তব্য। আসসালামু আলাইকুম। তাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেশি বাদে পরিচিত ভাই পাওয়া যাচ্ছে। সো খাবার নিয়ে আসছে, এটা একদম পিওর দেশে পোলাও স্টাইলের ভাত বলতে পারেন। এটা পোলাও না ভাই? পোলাও। দেখেন কি আদর যত্ন করে এখানে সার্ভ করা হচ্ছে খাবার। ভাই এই ভিডিওগুলো তো অনেকেই দেখে, তো একটা আইডিয়া নিতে চাই, যদি দামের একটা আইডিয়া কি দেওয়া যাবে, কেমন দাম হয়? হ্যাঁ অবশ্যই। যেমন এটা কি? এটা হচ্ছে মাটন। মাটন এটা সিঙ্গেল পোরশন। এখানে সিঙ্গেল পোরশন দাম 1:2 হয়, দুজনে শেয়ার করতে পারে আর কি। আচ্ছা, এটা সিঙ্গেল 15 রিঙ্গিত। 15 রিঙ্গিত মানে বাংলাদেশের 450 টাকা এরকম। আর এটা ডাল? ডাল এটা ফ্রি, ডাল ফ্রিতে আসে। তোর থেকে ডাল আর সালাদটা ফ্রি থাকে আমাদের। আচ্ছা, আর এটা মাছ? পাবদা মাছ এখানে, এটা হচ্ছে পার পিস 6 রিঙ্গিত করে আর কি। মানে 180 টাকা হচ্ছে এক পিস। এটা ভর্তা? এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে একদম পরিমাণ 3 রিঙ্গিত করে। 3 রিঙ্গিত শুটকি ভর্তা, মানে 180 টাকা বাংলাদেশি টাকায়। আর চিকেনটা? চিকেন কারি আনুমানিক 5 পিস থাকে, আর এটার প্রাইস হচ্ছে 12 রিঙ্গিত।
360 টাকা মতো। আর এটা এইটা 1 পোর্শন সাদা পোলাও, এটা হচ্ছে 8 টিকিট করে পার প্লেট ডিম সহ 240। বাংলাদেশেও তো মোরগ পোলাও 150 টাকা হয়, এখানে 240, সেই হিসেবে আমার মনে হয় না যত আমাকে বেশি। খাবারের দাম বাংলাদেশের তুলনায় অত বেশি মনে হচ্ছে না। যেমন এই যে মাটন বলেন যে কত বলেন, 15 মানে 450 বা একটু কম বেশি। তো বাংলাদেশেও তো এরকমই এত দেয় না, এর চেয়ে আরও কম দেয়। দাম মোটামুটি 200, 300, 250 এরকমই হয়ে থাকে। আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। থ্যাংক ইউ। এই জিনিসটার নাম কি বলছেন ভাই? মেলো আইস, মালয়েশিয়া মেলো আইস। মেলো আইস, মেলো আইস, এটা অনেকটা দেখতে কফির মতো মনে হচ্ছে। এটা কি দিয়ে বানানো? এটা কপি সিস্টেম, কফি। মালয়েশিয়ার একটা মেনু যেটা বলা হয় মেলো আইস। এটা মেলো। মেলো আইস খাচ্ছি, মালয়েশিয়ার ট্রেডিশনাল বলে এটা। এটা তো চকলেট দিছে মনে হচ্ছে, চকলেট কালার। চকলেট দিছে। আমরা কফি যা খাই তিতা, কিন্তু এটা মনে করেন ওই যে আমরা মিল্ক শেক, ওরিও মিল্ক শেক এই টাইপের কিছু খাই না, ওইটা মনে করেন গরম ভার্সন। বাঙালি পাড়া বাংলা খাবার খেয়ে পেট রীতিমতো লোড। দেশি শাকসবজি দেখা যাচ্ছে, পিওর লাল শাক, পুঁই শাক। আখের জুস খাবো না ভাই, এখন আপাতত কোনো জুস খাইতে পারতেছি না। এই যে ফ্রুটস, অনেকটা মনে হচ্ছে সৌদি দুবাই যে ফিল সেটা পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, এগুলো কি এখানে চাষ হয় না দেশ থেকে আসে? এখানে চাষ হয় আশেপাশে না সিটির ভিতরে? এই ভাইকে পরিচয় দেওয়া ওনার হার্টবিটটা একটু শোনায় যে এখন কম হলো 160-170 ওনার হার্টবিট আছে। উনি আমাকে লাইভে দেখে বেশ কিছুক্ষণ খুঁজছিলেন, পান নাই, হঠাৎ করে দেখে সামনে, তো দেখা হয়ে গেল এরকম। তো ভাই নাকি খুব কষ্টে আছেন বলতে চাচ্ছিলেন না সুখে আছেন? আলহামদুলিল্লাহ এখন সুখে আছে। আপনাকে কতদিন অসুখে ছিলেন, মানে কষ্টে ছিলেন কতদিন, কত বছর? 3 বছরের মতো। আপনাকে দেখার জন্য খালি, ও আচ্ছা আচ্ছা, মানে আপনাকে দেখার জন্য প্রায় 3 বছর ধরে অপেক্ষা ছিলি আপনি কখন মালয়েশিয়াতে আসবেন। তাই তো আজকে ফাইনালি দেখা হয়ে গেল। আপনি আসছেন 3 বছর ধরে, কি কাজে আছেন এখন? এখন আলহামদুলিল্লাহ কানেকটেশন কাজ। শুরু থেকে কাজ পাইছিলেন? শুরু থেকে একটু কষ্ট হয়েছিল, কষ্ট এখন বলতে কেমন? আলহামদুলিল্লাহ কষ্ট বলতে প্রায় বাংলা টাকায় 4-5 লাখ টাকার মতো লস খাইছি। লস বলতে? একজন ইন্দোনেশিয়া নাগরিক নিয়ে চলে গেছে।